কুয়ালালামপুর আর মালাক্কা তো ঘুরে দেখা হলো। এরপর পালা পেনাংয়ের। আর হ্যাঁ, যারা গত পর্বগুলো দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখছি, চট করে একবার দেখে নেবেন। যাই হোক, পরদিন সকালে আমরা কুয়ালালামপুর থেকে ট্রেন ধরে পাড়ি দিয়েছিলাম পেনাংয়ের উদ্দেশ্যে। সেই গোটা ট্রেন জার্নির অভিজ্ঞতা এবং আমাদের পেনাং পৌঁছে প্রথম রাত কেমন কাটলো তারই গল্প রয়েছে আজকের এই ভিডিওতে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সারা রাত একটা লম্বা ঘুম দেওয়ার পর পরের দিন সকাল সকাল আমরা এয়ারবিএনবি থেকে ব্রেকফাস্ট সেরে একটা গ্র্যাব ক্যাব বুক করে রওনা দিয়েছিলাম কেএস সেন্ট্রাল স্টেশনের উদ্দেশ্যে। আমরা এই পৌঁছালাম জাস্ট কেএল সেন্ট্রাল স্টেশনে। এটা রেলওয়ে স্টেশন দেখুন, এয়ারপোর্টকে হার মানায় বাবারি। এখন খুঁজতে হবে কোথা থেকে আমাদের ট্রেন ছাড়বে। এটা আসলে একদম সেই সব রকম কানেক্টিং ট্রেন এখান থেকে পাওয়া যায়, তো মেট্রো হোক, এলআরটি, এমআরটি, মোনোরেল, সব কিছু এখান থেকে পাওয়া যায় কেএল সেন্ট্রাল থেকে। তো অনেকগুলো আলাদা আলাদা টার্মিনাল রয়েছে। তো আমাদের যেটা খুঁজতে হবে, আমাদের ট্রানজিটটা খুঁজতে হবে, ক্লিয়ার ট্রানজিট কেটিএম যেটা। আমাদের মনে হয় এইদিকে যেতে হবে, দেখি চলো এদিকে যাই, দেখি এদিকে। বিশাল বড় স্টেশন এই কেএল সেন্ট্রাল, যেখান থেকে আপনি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন তো পাবেনই, যদি আপনার সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান থাকে সেটা ট্রেনও আপনি এখান থেকে পাবেন। তো আমাদের ইটিএসের টিকিট কাটা, সেটা কারণ ইটিএস বললে এইদিকে যেতে হবে, কেটিএম ইটিএস, সেদিকেই যাচ্ছি আমরা আপাতত। বিশাল বড় স্টেশন, খুঁজে বের করতে সময় লাগবে মানুষের, কিন্তু জিজ্ঞেস করে করে এখানে যারা সিকিউরিটিতে আছে তাদেরকে জিজ্ঞেস করে করে যাচ্ছি। আপনাদের যদি ফ্লাইট থাকে তো এখান থেকে ডিরেক্টলি লাগেজ চেক ইন হয়ে যাচ্ছে একদম এয়ারপোর্টের টার্মিনালের জন্য। আলাদা করে আপনাদের এয়ারপোর্টে গিয়ে আর করতে হবে না, এখান থেকেই আছে চেক ইন কাউন্টার, সেখানে করে আপনি লাগেজও দিয়ে দিতে পারেন, লাগেজ একবারে আপনার ফ্লাইটে চলে যাবে। অসাধারণ সিস্টেম, এরকম দেখিনি কোথাও। আমরা এই জাস্ট এসে বসলাম, এখনও ট্রেন আসতে অনেক দেরি, 1:40 ট্রেন, আর এখন বাজে হচ্ছে 12:20, 1 ঘন্টা 20 মিনিট দেরি আছে। তো আমরা এসে বসছি এখন ইটিএসে, ক্লিয়া ইটিএস যেটা আর কি, কেটিএম ইটিএস, ইলেকট্রিক ট্রেন সিস্টেম। আর এই যে এটা হচ্ছে চেক ইন কাউন্টার। এখন দেখুন ট্রেনে দিয়ে বন্ধ করে দিয়ে চলে গেছে এরা, কারণ কি এখন নেক্সট ট্রেন আবার 1:10-এ। এইবার তো ট্রেন গেল 12:10-এ, নেক্সট ট্রেন আবার 1:10-এ আছে। ওখানে সব টাইমিং দেওয়া রয়েছে, টিভিতে দেখাচ্ছে স্ক্রিনে। তারপর 1:10-এর সময় আবার কাউন্টারে আসবে এনারা, ততক্ষণ এটা বন্ধই থাকবে, এখানে কোনো লোক থাকবে না, যাতে বেশি ভেতরে ভিড় না করে লোকজন গিয়ে, সেই কারণে 1:10-এ এসে ওনারা আবার খুলবেন এগুলো। তারপর টিকিট কাউন্টারে আপনাকে এখানে স্ক্যানারে স্ক্যান করে চেক ইন করে ঢুকতে হবে ভেতরে। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, এই যে ভেতরটায়। এখানটায় ওই ট্রেনের প্যাসেঞ্জারাই থাকবে যাদের নেক্সট ট্রেন আছে। তারপর ট্রেনের টাইম হলে নিচ দিয়ে এরকম যেরকম ফ্লাইটে হয় আমাদের আর কি, বোর্ডিং গেটে চলে যেতে হবে, এসকেলেটার দিয়ে নেমে নিচ থেকে ট্রেন ধরবে, চলে যাবে। কোথাও কোনো হ্যাসেলের চান্স নেই, খুব সুন্দর সিস্টেম। আলাদা আলাদা যেগুলো বললাম, এটা ইটিএস, নিচে রয়েছে আপনার কেটিএম আছে, ইন্টারসিটি ট্রেনটা যায়, তারপরে এলআরটি আছে, এমআরটি রয়েছে। ওই উপরে হচ্ছে ক্লিয়া এক্সপ্রেস, যেটা আর কি এয়ারপোর্ট যায়, উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। অসাধারণ সিস্টেম, এত বড় স্টেশন, এত লোক রয়েছে বোঝাই যাচ্ছে না সেই তুলনায়। ওয়েটিং লাউঞ্জে বসে কিছুক্ষণ মোবাইল টেপাটিপি করতে করতেই আমাদের ডাক চলে এলো বোর্ডিংয়ের। বোর্ডিং ফর্মালিটি শেষ করে অবশেষে আমরা চড়ে বসলাম ট্রেনে। 1:40 বাজে, একদম ডট 1:40-এ ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে, দরজা বন্ধ হয়ে গেল। বোর্ডিং অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছিলো পুরো, ট্রেন ছেড়ে দিল 1:40-এ, পুরো একদম ডট 1:40, 1 সেকেন্ডও দেরি না। আমি বসছি এদিকে, আর এদিকে রিদ্ধি আর রিদ্ধির মা। ওইখানে দেখুন ইনফরমেশান দেখাচ্ছে ট্রেনটা কোন রুট দিয়ে যাবে, কী কী স্টেশন, কত স্পিড, ওখানে উপরে দেখাবে, যেখানে লেখা রয়েছে স্পিড, টেম্পারেচার সব ওখানে দেখাবে।
কে সেন্ট্রাল থেকে বাটারবর্থের ডিস্টেন্স টোটাল 357 কিলোমিটার্সের মতো, মানে যা গুগল বলছে আর কি। আর এখানে দেখাচ্ছে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 11 নম্বর স্টেশন হচ্ছে বাটারবর্থ কেএল সেন্ট্রালের পরে। 10টা স্টেশন পেরিয়ে যাবে। ফার্স্ট স্টেশনই ছিল কুয়ালালামপুর, মানে কেএল সেন্ট্রালের পরে কুয়ালালামপুর স্টেশন ছিল। তো কুয়ালালামপুর স্টেশনে দাঁড়ালো, একটু মিনিট 5 মতো দাঁড়িয়েছিল, তারপর আবার ট্রেন ছেড়ে দিয়েছে। কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবি তুই? দেখা যাক কতক্ষণ দাঁড়িয়ে যেতে পারে, একটু পরে বসে পড়বি। এবার ট্রেনটা বুকিংয়ের ব্যাপারে আপনাদের কিছুটা ইনফরমেশান দিয়ে রাখি, যদিও গুগল করলে সবই পাওয়া যায় আজকালকার দিনে, কিছুই বলতে হয় না কাউকে, তবু বলে রাখছি ইনফরমেশানের খাতিরে। এটা আপনারা অনলাইনে রিজার্ভেশন করতে পারবেন, টিকিটের কাউন্টারে তো অবশ্যই পারবেন, সেটা বলাই বাহুল্য। আর অনলাইনে অবশ্যই পারবেন করতে। আর একটা অ্যাপও আছে, আমি ওয়েবসাইটের লিঙ্কটা, আর অ্যাপের তো লিঙ্ক লাগে না, আমি অ্যাপের নামটা দিয়ে দেবো, আপনারা ওটা সার্চ করতে পারেন প্লে স্টোরে, ওখান থেকে পেয়ে যাবেন, বা থেকেও পেয়ে যাবেন, অ্যাপেলের অ্যাপ স্টোর থেকেও পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েডের অ্যাপ স্টোর থেকেও পেয়ে যাবেন। তো যেখান থেকে খুশি ডাউনলোড করে ওখান থেকে কাটতে পারেন, বা ওয়েবসাইট থেকেও ডিরেক্টলি কাটতে পারেন। আমাদের এই ট্রেনটার টিকিট পড়েছে 3 জনের, চাইল্ড টিকিট একটু কম পড়ে খরচা, তো আমাদের 3 জনের ওয়ান ওয়ে টিকিট পড়েছে ফ্রম কেএল সেন্ট্রাল টু বাটারোড অ্যারাউন্ড 5,000 টাকার মতো, পুরো 5 পড়েনি, তবে 5,000 টাকার মতন পড়েছে। আর এটা হচ্ছে সেমি সুপারফাস্ট, যেটা স্পিডও 90 কিলোমিটার পার আওয়ার, মানে যেটা যাচ্ছে ট্রেনটা এখন। আর এটা সুপারফাস্ট ট্রেন আছে, ওটার টিকিটটা একটু বেশি, আর ওটাতে আপনার ঘন্টা 2-1 মতো সময় লাগে। এটা 4 ঘন্টা সময় লাগে, ওটা ঘন্টা 2-2.5 মতো সময় লাগে, একটু তাড়াতাড়ি পৌঁছায়। আমরা ওটাও কাটতে পারতাম, কিন্তু ওটা অ্যাকচুয়ালি সকালের দিকে বলে আর কাটলাম না, যে এর দিকে নিয়ে বেরোতে পারবো কি না, টাইমের মধ্যে ধরতে পারবো কি না, তো এই কারণে একটু বেলার দিকে কাটলাম এটা। তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি আমরা, 11টা নাগাদ বেরোলাম ঘর থেকে, আর 1:40 ছিল ট্রেন। তো কমফর্টেবলি ধরেছি আমরা, এসে অনেকক্ষণ বসেও ছিলাম স্টেশনে, তারপরে ধরলাম ট্রেন, অসুবিধা হয়নি। আপনারা টাইমটা দেখে নেবেন যখন টিকিটটা কাটবেন, যে কোন ট্রেনটা সুবিধা। অনেক ট্রেন আছে কেএল সেন্ট্রাল থেকে বাটারবোর্ড যাওয়ার, মানে সারা দিনের মধ্যে, তো দেখে নিয়ে কেটে নেবেন টিকিটটা। এই ট্রেনে অনবোর্ড ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে, তো খাবার উঠলো দেখলাম লাস্ট স্টেশনটা থেকে, হয়তো এখন অনবোর্ড ক্যাটারিং স্টার্ট করবে, জিজ্ঞেস করবে কে কী খাবে না খাবে, এরকম দাম আগে দেখি কি বলে, তারপর আপনাদের জানাচ্ছি। মৌমিতা খাবার আনতে গেছিলো আমাদের, দেখি কি নিয়ে এসছেন ম্যাডাম। কি খাবার নিয়ে এলে? নাসি লেমাক রাইস। রিদ্ধির খাবার তো আছে, আমার আর মৌমিতার খাবার চলে এসছে। কত করে নিল এক একটা? মানে 12 24 রিঙ্গিত। রিদ্ধি দেখছে, এটা তোমার খাবার নয়, খুব ঝাল, তুমি পারবে না খেতে। রিদ্ধি ভাবছি ওর খাবার এসছে। সময়ের সাথে সাথে বাড়তে থাকলো ট্রেনের গতি, আর বাইরে আস্তে আস্তে বেলা গড়িয়ে বিকেল হয়ে এলো। তার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাটারবোর্ড স্টেশন, অর্থাৎ পেনাং। এই হচ্ছে ট্রেন, যে ট্রেনে আমরা এলাম আজকে। অসাধারণ এলো ট্রেনটা, সত্যি অসাধারণ এলো। কেমন অভিজ্ঞতা ট্রেনের? ঠান্ডা ছিল ভেতরটা, হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা লাগছিল ভেতরে, এসিটা এত চিল করে চালিয়ে রেখেছিল, মানে রোদটা পড়ছিল বলে তাও একটু আরাম লাগছিল। এটা এখন আবার রিটার্ন যাবে কেএল সেন্ট্রাল, সবাই চেপে গেল অলরেডি লোকজন। এত ফাস্ট সার্ভিস নাকি, এইমাত্র এলো এইমাত্র ছাড়বে আবার। চলুন বেরোনো যাক এবার। এখানে এসকেলেটার নেই, লিফট রয়েছে, এই লিফটে করে উঠছে লোকজন। চলো লিফটে যাওয়া যাক। বাটারবোর্ড স্টেশনে নেমে আমরা একটা গ্র্যাব ক্যাব বুক করে আবার রওনা দিলাম আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। পেনাংয়ের লোকজন খুবই মিশুকে এবং আলাপি। আমাদের ড্রাইভার ছিলেন একজন শ্রীলঙ্কান ভদ্রলোক, যদিও তার জন্ম এখানেই এবং এখানেই বড় হয়ে উঠেছেন। তার সাথে নানা রকম গল্প করতে করতে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের এয়ারবিএনবিতে। ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের রুমে, এয়ারবিএনবি যেটা বুক করা ছিল আমাদের। এটা অ্যাকচুয়ালি আমরা একটু লোকেশনটা ভুল দেখেছি, মানে সব অ্যাট্রাকশনগুলো হচ্ছে সেন্ট্রাল পেনাংয়ের মধ্যে, মানে জর্জ টাউনের যেটা মাঝখানে একদম পুরো কোর এরিয়া, এটা একদম কর্নারের দিকে, মানে বিচের দিকে আর কি, সমুদ্রের দিকে। তো ভিউটা দেখে আমরা বুক করেছিলাম, তখন ভেবেছিলাম যে হয়তো সমুদ্রের এগুলো কাছাকাছিই হবে, কিন্তু এখান থেকে একটু দূরে, মানে দূরে ঠিক না, ট্রাফিকটা বড্ড বেশি এখানে দেখলাম, যেটা আস্তে আস্তে আপনাদের দেখালাম। তো ট্রাফিকটা বেশি বলে একটু যেতে আসতে সময় লাগবে, আর গ্র্যাবে একটু খরচা বেশি হবে, আর কিছুই না। এখানে মেট্রো ফেট্রোর ব্যাপার নেই,
নয়তো বাস ফাসে যেতে হবে আর নয়তো গ্র্যাব ক্যাব বুক করে যেতে হবে। আমি দেখছি যদি কালকে একটা স্কুটি ভাড়া নেওয়া যায়, এখানে 2 হুইলার রেন্ট নেওয়া যায়, তাহলে খুব সুবিধা হয়। প্রসেসটাও জেনে নেবো, আপনাদেরও বলে দেবো, আর আমাদেরও সুবিধা হবে, অনেকটা টাকা বেঁচে যাবে আর কি। তো সেটাই প্ল্যান করছি, কিন্তু কাছাকাছি আমাদের ওনার বললেন যে এখানে কোনো স্কুটি বুকিং বা 2 হুইলার সার্ভিস নেই, একটু যেতে হবে। সেটা কত দূর বেরিয়ে লোকালদের জিজ্ঞেস করলে তারাই বলতে পারবে। তবে এই রুমটা যেটা মেন অ্যাট্রাকশন সেটা আপনাদের আগে দেখাই, দাঁড়ান। এই হচ্ছে ব্যালকনি, একজন দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের হাওয়া খাচ্ছে। এই হচ্ছে সমুদ্র, বিচ দেখা যাচ্ছে একদম এখান থেকে নিচে। আর এই হচ্ছে জর্জ টাউন শহর, এদিকে পুরো পাহাড়টা, পুরোটাই হিলি এরিয়া বেসিক্যালি। কেমন লাগছে সমুদ্রের হাওয়া? হ্যাঁ, ভালো লাগছে। কিছু খেতে হবে এবার, খুব খিদে পেয়েছে। প্রচুর বড় বড় হোটেল চারিদিকে, এখন দেখুন, দেখতে পাবেন দূরে দেখা যাচ্ছে, আর প্রচুর ফ্ল্যাট। আমরা আস্তে আস্তে দেখলাম অনেক ফ্ল্যাট রয়েছে, বড় বড় ফ্ল্যাট সব। এটাও বেসিক্যালি একটা ফ্ল্যাটই, নিচে একটা হোটেল আছে, বাকি পুরোটাই মনে হচ্ছে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স টাইপেরই। সেখানে এরকম ঘর নিয়ে নিয়ে লোকজন এয়ারবিএনবি করেছে। তো খারাপ না, প্রপার্টিটা একটু পুরনো, এটাই যা। তবে এখানে একটা কাজের জিনিস হচ্ছে যে এরা ওয়ার্ড্রপ দিয়েছে জামা কাপড় রাখার জন্য, যেটা কুয়ালালামপুরে ছিল না। এটা একটা খুব ভালো জিনিস। এই হচ্ছে কিচেন, স্টুডিও অ্যাপার্টমেন্ট এটা বেসিক্যালি। আর এই হচ্ছে ওয়াশরুম, খারাপ না, বড় বেশ। এবার স্নান টান করে একটু খেতে হবে, কিছু খেয়ে দেখি কোথায় বেরোনো যায়। কি খাবে? যা পাওয়া যায় আর যা ছেলে খাবে। আগে একটু কফি করি, আমাদের কফি পাউডারগুলো রয়েছে, একটু কফি করি, কফি করে আগে কফিটা খাই। পেনাংয়ে আমরা উঠেছিলাম তানজুংবঙ্গা বিচের উপরে একটি এয়ারবিএনবিতে। তারই লাগোয়া একটি বিচ শাকে সেদিনকে আগুনের খেলা দেখতে দেখতে আমরা সেরেছিলাম আমাদের ডিনার। আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করলাম। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।